দিদি, আমাকে একবার দে। আমি কাউকে কিছু বলবো না। তুই হয়তো ভাবছিস আমার খুব ছোট, কিন্তু তুই জানিস না দিদি আমার কত বড়। তুই একবার দেখলে পাগল হয়ে যাবি। তুই আমার ইচ্ছা পূরণ করলে আমি তো সব কথা শুনব। আমি প্রতিদিন কলেজে যাব, রাত জেগে মেয়েদের সাথে কথা বলবো। না, আমার নাম গীতেশ, এটা কোনো বানানো গল্প নয়। আমার জীবনে ঘটা সত্যের ঘটনা, যার জন্য আমি আজ খুব খুশি। তবে আমি এটা গল্পের মতোই বলার জন্য চেষ্টা করব। যেহেতু এটা আমার সত্য ঘটনা, যা সত্যি তা বিস্তারিত সব বলবো। তাই শুরুতে অনেকের কাছে বোরিং লাগতে পারে, কিন্তু শেষের দিকে তোমাদের দাঁড়িয়ে যাবে। আমার এই ঘটনা আমার দিদির সাথে ঘটে যাওয়া ঘটনা। প্রথমে দিদির পরিচয় দেই। আমার দিদির নাম অর্পণা, গায়ের রং ফর্সা, বয়স ২৪ বছর। দিদি শহরে একটা ভালো চাকরি করে। এখনও দিদির বিয়ে হয়নি। দিদি সবসময় ধোলা জামা কাপড় পরে, ফলে দিদির জোড়া টুপি মানুষের সামনে খুব একটা ফুটে উঠত না। দিদি নিজের খুবই যত্ন নেয়া, নিয়মিত এক্সারসাইজ করে। আমি গ্রামে স্কুল শেষ করে এখন শহরে একটা ভার্সিটিতে ভর্তি হয়েছি, যার কারণে দিদি আর আমি একই ফ্ল্যাটে থাকি। ছুটির দিনে আমরা শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। দিদির সাথে আমি খুবই ফ্রি। দুজনে একসাথে মুভি দেখি। মুভিতে ওই দৃশ্য এলে প্রথম দিকে দুজনে একটু অপ্রস্তুত হতাম, কিন্তু এখন আমার স্বাভাবিক হয়ে গেছি। গ্রামে থাকতে আমি অনেক সরল প্রকৃতির ছিলাম, কিন্তু শহরে আসার পর আমার কিছু বখাটে ছেলের সাথে বন্ধুত্ব হয়, ফলে আমার মধ্যে অনেক পরিবর্তন এসে যায়। এখন আমি নিয়মিত ঐসব দেখি, নিজের কাজ করি, আশেপাশের মেয়েদের স্বপ্নে দেখি, ইত্যাদি ইত্যাদি। তবে আমি দিদিকে নিয়ে এসব কখনো কল্পনা করি নাই। দিদিও আমার সাথে ফ্রি হলেও আমার সামনে সবসময় ভালোভাবে থাকত। এভাবেই আমাদের দিন কাটছিল। তবে একদিন রাতে আমার হঠাৎ ঘুম ভেঙে যায়। আমি উঠে টেবিল থেকে পানি খেতে গেলে শুনতে পেলাম দিদির রুমে কেমন যেন একটা শব্দ হচ্ছে। আস্তে আস্তে আমি দরজা ফাঁক করে উকি দিলাম। অন্ধকার হওয়ায় দিদি দেখতে পেল না। উকি দিয়ে দেখি দিদি ফোনের দিকে চেয়ে আছে, আর নিজেই নিজের কেমন অদ্ভুত শব্দ করছে। বুঝলাম দিদি ভিডিও দেখে নিজেকে শান্ত করছে। আমি কিছুক্ষণ উকি দিয়ে দেখে চলে আসলাম। বুঝলাম দিদি বাইরে থেকে যেমনই থাকার জন্য চেষ্টা করুক না কেন, ভিতর থেকে ওই প্রকৃতির। ওই দিন থেকে দিদির প্রতি আমার দৃষ্টিকোণ পুরাপুরি পাল্টে যায়। এখন দিদির সামনের দিকে তাকিয়ে থাকি। দিদি হাঁটার সময় তার দেখি, এমনকি দিদিকে কল্পনায়ও দেখি। এখন দিদি আমার সামনে যতই ভালোভাবে থাকার চেষ্টা করুক না কেন, আমি ঠিকই দিদির সুযোগ পেলে ধরি। দিদি অবশ্য কিছুই বুঝতে পারে না। একদিন দিদি অফিসে গেলে আমি ওর রুমে গিয়ে ওর জোড়া টুপি খুঁজে বের করে আমার কাজ করতে থাকি। একসময় দিদির রুমে ফেলে দেই, পরে সবকিছু যথাস্থানে রেখে পরিষ্কার করে চলে আসি। তারপর থেকে প্রায়ই আমি ওর রুমে গিয়ে নিজের কাজ করে থাকি। এভাবেই চলছিল কিছুদিন। তারপরে ঠিক করলাম নতুন কিছু করতে হবে, এভাবে আর ভালো লাগছে না। তখন আমার মাথায় একটা বুদ্ধি এলো। দোকান থেকে কিছু ঘুমের ওষুধ কিনে নিয়ে আসি। রাতে গোপনে দিদির খাবারে তা মিশিয়ে দেই। ফলে খাবার খেয়ে দিদি দ্রুতই ঘুমাতে চলে যায়। আমি আধ ঘন্টা পরে গিয়ে দিদিকে ডাক দেই। কোনো ছাড়া শব্দ না পেয়ে উকি মেরে দেখি দিদি গভীর ঘুমে আচ্ছন্ন। আমি আস্তে আস্তে দিদির কাছে গেলাম। একটু পরে দিদির নিঃশ্বাসও বেড়ে গেল, ফলে আমি ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি দিদি ঠিক করে চলে এসে বাচ্চা ঘরে গিয়ে কাজ সেরে ঘুমিয়ে পড়লাম। পরদিন ছুটি থাকায় দিদি অফিসে যায় নাই, আমিও কোথাও গেলাম না। সারা দিন দিদির সামনে দেখতে লাগলাম, আর বাচ্চা ঘরে গিয়ে কাজ করলাম। বিকেলে দিদির জন্য শরবত বানিয়ে তাতে ঘুমের ঔষধ মিশিয়ে নিয়ে গেলাম। দিদি আমাকে ধন্যবাদ দিয়ে খেয়ে নিল। খাওয়ার কিছুক্ষণ পরেই দিদি ঘুমিয়ে পড়ল। আমিও দেরি না করে দিদির কাজ শুরু করলাম। এতে দিদি একটু নড়ে উঠল। আমি ভয় পেয়ে সবকিছু ঠিকঠাক করে রুমে চলে আসলাম। এরপর আমার মনের মধ্যে কিছুটা আপতবোধ কাজ করতে লাগল। আমি কি করছি এসব? আমার আপন দিদির সাথে এগুলো কি ঠিক হচ্ছে? আর দিদি যদি জেনে যায় তাহলে কি হবে? আর অন্য মানুষের জানলে আমাদের কি হবে? এসব ইত্যাদি ইত্যাদি। কিন্তু দিদির মধ্যে আমি তেমন পরিবর্তন লক্ষ্য করলাম না।
তার মানে দিদি জানতে পারে নাই। আমিও এসব থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করলাম। আমি যতটা সম্ভব দিদিকে এড়িয়ে চলতে লাগলাম। দিদি বিশ্বাসটা লক্ষ্য করে আমাকে জিজ্ঞাসা করে, কোনো সমস্যা কি না? আমি কইলাম, না, কোনো সমস্যা নেই। এরপর দিদি আর কিছু কইল না। এভাবে কিছুদিন কেটে গেল। কিন্তু একদিন সন্ধ্যার একটু পরে আমি এই ভিডিও দেখে ভীষণ ইচ্ছে হয়ে গেলাম, আর নিজের কাজও করলাম না। আমার রাগে শক্ত হয়ে রয়েছে, কোনোভাবেই শান্ত হয় না। এতে আমার খুব একটা ভালো লাগছিল না। তাই নিজের প্রতিজ্ঞা ভেঙে মনে মনে ঠিক করলাম, আজ রাতে আবার দিদির কাছে যাব। রাতে দিদিকে ঘুমের ওষুধ খাইয়ে দিলাম। দিদি আমার মোড় খেয়ে ঘুম থেকে লাফিয়ে ওঠে। উঠে নিজের অবস্থা দেখে হতভম্ব হয়ে যায়। কিছুক্ষণ পরেই আবার নিজেকে সামলে নিয়ে কইল, কি করছিস এসব তুই? আমি তোর দিদি হই, আর তুই আমার ভাই, তোর সে হুঁশ আছে? আমি কিছুই না বলে নির্বাক হয়ে দিদির পাশে লজ্জায় মাথা নিচু করে বসে থাকলাম। দিদি তার নিচ তখনও ঢাকে নাই। আমার চোখ বারবার সেদিকেই চলে যাচ্ছিল। দিদি সেটা বুঝতে পারল, সেটা ঠিক করতে লাগল। আমি কিছু একটা বলতে যাচ্ছি, এমন সময় আমাকে কষে একটা চড় দিয়ে রুম থেকে যেতে কইল। আমিও আর কিছু না বলে চলে আসলাম। পরদিন সকালে ঘুম ভেঙে গেলেও আমি বিছানা ছেড়ে উঠলাম না। আমার ভীষণ লজ্জা লাগছিল গত রাতের কথা ভেবে। একটু পরে দিদি এসে দরজার সামনে থেকে বলে গেল, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিতে। তার মানে দিদি আজ একা একাই ব্রেকফাস্ট করে নিয়েছে। সাধারণত সকালের ব্রেকফাস্ট আমি দিদির সাথেই করি। দিদি আমাকে ব্রেকফাস্ট করতে বলে অফিসে চলে গেছে। আমি ওদিন ভার্সিটিতে না যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এর কারণ আমার খুবই খারাপ লাগছিল। মানসিকভাবে 12টার দিকে বিছানা থেকে উঠে টেবিলে দেখে খাবার রাখা আছে, কিন্তু খেলাম না। গোসল করে কিছুক্ষণ মোবাইল দেখলাম। তারপর দুপুরেও না খেয়েই আবার ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে প্রচণ্ড ক্ষুধা লাগছিল, কিন্তু খেতে ইচ্ছে করছিল না। বারান্দায় গিয়ে বসে রইলাম। সন্ধ্যার একটু আগে দিদি আসলো। এসে দেখল সেইভাবে খাবার রাখা আছে, আর আমি বারান্দায় বসে আছি। দিদি কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর আমার কাছে এসে দাঁড়াল। আমি একবার দিদির দিকে তাকিয়ে আবার অন্যদিকে তাকালাম, কিছুই কইলাম না। কিছুক্ষণ পর দিদি কইল, কাল রাতে চট মারার জন্য সরি, খুব জোরে লাগছিল তোর, তাই না? আমি কইলাম, না, ঠিক আছে। দিদি কইল, আসলে আমি হঠাৎ নিজের ওই অবস্থায় দেখে রেগে গেছিলাম। আমার সম্পর্কে ভাই বোন লোকে জানলে সমস্যায় পড়ে যাব। আমি কইলাম, লোকে জানবে কিভাবে? দিদি কিছুক্ষণ চুপ থেকে কইল, চল খাবি। তারপর আমি দিদির সাথে এসে খেয়ে নিলাম। ওই ঘটনার 1 সপ্তাহ হয়ে গেছে। আমরা এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছি। এই কয়েকদিন যাবৎ আমি দিদির মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি। দিদি এখন বাড়িতে একটু খোলামেলায় পড়া শুরু করেছে, আর সব সময় ইচ্ছে করেই দেখিয়ে হাতে। দিদি এখন বাড়িতে প্রায় জোড়া টুপি পরে না, ফলে এদিক ওদিক চলে যায়, আর স্পষ্ট বোঝা যায়। যাই, আমি কিছুই বলি না। কিন্তু দিদির ওই অবস্থা দেখে আমার নিচের সবসময় রাগ হয়ে থাকে। একদিন আমি বাছাঘরে ওই কাজ করতেছিলাম। ভুলে দরজা লক করতে ভুলে গিয়েছিলাম। হঠাৎ দরজা খোলার শব্দ হল। দরজার দিকে তাকিয়ে দেখি দিদি দাঁড়িয়ে আছে। দিদি কিছু না বলেই চলে গেল। রাতে খাবার সময় দিদি কইল, ওই কাজ করলে স্বাস্থ্যের ক্ষতি হয়, ওসব আর করবি না। আমি কইলাম, কি করছি আমি? দিদি কইল, ন্যাকা, কিছুই বোঝে না, দুপুরে যা করি। আমি বুঝেও না বোঝার ভান করে কইলাম, কি করলাম? দিদি কইল, ওই কাজ করবি না। আর আমি কইলাম, কি আর করার, আমার তো ওই কাজ ছাড়া আর কোনো উপায় নাই। তারপর দিদি আর কিছু কইল না। এর কয়েকদিন পর দিদির প্রচণ্ড মাথা ব্যথা শুরু হল। আমি মালিশ করে দিতে চাইলাম, দিদি কিছু কইল না। তাই আমি উঠে দিদিকে শুয়ে পড়তে কইলাম। দিদি শুয়ে পড়লে আমি তেল দিয়ে মালিশ করতে শুরু করলাম। প্রথমে অনেকক্ষণ ধরে কপালে ও মাথায় মালিশ করতে লাগলাম। দিদি কিছু বলছে না দেখে আমার সাহস বেড়ে গেল। আমি একটু একটু করে নিচে নামতে নামতে লাগলাম। দিদিকে চুপ থাকতে দেখে আমার সাহস আরও
বেড়ে গেল। আমি সুযোগ বুঝে ধীরে ধীরে দিদির উঠাতে লাগলাম। দিদি বুঝতে পারল আমি করতে চাচ্ছি। সঙ্গে সঙ্গেই দিদি আমাকে বাধা দিল। আমি কইলাম, কি হলো দিদি? দিদি আমার কথার উত্তর না দিয়ে কইল, আমার মাথার ব্যথা এখন কমে গেছে, আর মালিশ করা লাগবে না, তুই যা এখন। আমি দিদিকে কইলাম, আমি জানি তুমি এটা মন থেকে বলছো না, তোমার খুবই ভালো লাগছে, আমি বুঝতে পারি, তাহলে তুমি এমন করতেছ কেন? তারপরেও দিদি আমাকে যেতে কইল, কিন্তু আমার কোনোভাবেই দিদিকে ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। তাই আমি কইলাম, তাহলে শুধু তোমার সামনের দাও, দেখো আমার কি অবস্থা হয়েছে। এই বলে আমি আমার একে শান্ত না করলে আমার খুবই কষ্ট হবে, প্লিজ দিদি। দিদি তখন আর কিছু কইল না। আমি বুঝলাম দিদি এখন আর বাধা দিবে না। দিদি এখন আর কিছুই বলছে না। দিদি জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল। আমি বুঝলাম দিদির ভালো লাগছে। এভাবে প্রায় ১৫ মিনিট চলল। আমার মনে হলো আমার হবে। আমি এখন আরও জোরে জোরে দিতে লাগলাম। দিদিও বুঝতে পারল। দিদি আমার হাত সরিয়ে দিল। কইলাম, কি হলো দিদি? দিদি কইল, আমার ভালো লাগছে না, তুই যা এখন। আমিও আর জোরাজোরি না করে আমার রুমে চলে আসলাম। বিছানায় শুয়ে ভাবতে লাগলাম দিদির কথা। তারপর আবার ভাবলাম দিদি অসুস্থ ছিল, এই জন্য মনে হয়। তবে দিদিকে আমার দিতেই হবে, এমন একটা ভাব আসলো আমার মনের মধ্যে। ওই রাতে দিদির কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। সকালে দিদি অফিসে চলে গেল, আমি ক্লাস করতে চলে গেলাম। দিদির সাথে তেমন একটা কথা হয় নাই, তবে আমি এটাকে স্বাভাবিকভাবেই নিলাম। সারা দিন আমি দিদির কথা ভাবতেছিলাম। ক্লাস শেষে করে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে কিছুক্ষণ মোবাইলে ভাই বোনের ভিডিও দেখলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। দিদি অফিসে থেকে এসে শুয়ে আছে। আমি দিদিকে খুব ভালোবাসি, আমি তার ইচ্ছার বিরুদ্ধে দিতে চাই না। আমি চাই দিদিও আমার সাথে নিজের ইচ্ছাই দিক। আমি দিদিকে সারা জীবনের জন্য পেতে চাই। তাড়াহুড়া করলে হয়তো দিদিকে আর কখনো পাব না, এটা ভেবে আমি আর কিছুক্ষণ পর আমার রুমে চলে আসলাম। রুমে এসে ভাবলাম দিদির আমাকে দিতে সমস্যা নাই, সেও আমাকে দিতে চায়, কিন্তু আমাদের সম্পর্কের করে দিদি বাধা দেয়। দিদি আমাকে ওই দিতে না দিতে চাইলেও তার সামনে নিয়ে খেলা করলে তেমন কিছুই বলে না। তাই মনে মনে ঠিক করলাম কিছুদিন এভাবেই দিদির সাথে মজা করি, তারপর একদিন সময় বুঝে দিদিকে বুঝিয়ে তাকে দিব। পরদিন সকালে দ্রুতই আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে দেখি দিদি কিচেনে ব্রেকফাস্ট বানাচ্ছি। ওদিকে ফেরা থাকায় আমি পিছন দেখতে পারছি। দিদির কাজের জন্য নড়াচড়া করতে হচ্ছে, আর এতে দিদিকে দারুণ লাগছে। আমি এই দৃশ্য দেখে আর থাকতে পারলাম না, চলে গেলাম দিদির কাছে। দেখি দিদির ব্রেকফাস্ট বানানো প্রায় শেষ। দিদি একটু স্বরের সামনে চলে গেল, আমিও এগিয়ে গিয়ে আবার ধরলাম। তারপর দিদি গোসল করে এলে আমার ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করে দিদি চলে গেল অফিসে, আর আমি চলে গেলাম ক্লাস করতে। ক্লাসে বসলেও আমি মনে মনে দিদির কথাই ভাবছিলাম। দিদি অফিসে না থাকলে আমি বাড়ি চলে আসতাম। রাতে দিদি আর আমি খাবার খেতে বসলাম। আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি টেবিলের উপর উঠে দিদির সামনে বের করে বসে রইলাম। দিদি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল। দিদি কইল, কি হলো? আমি কইলাম, আমাকে শান্ত করে দাও। দিদি কইল, এখন? আমি কইলাম, হ্যাঁ এখনই। দিদি চুপ করে রইল। তারপর কাজ শেষ করে দিদি খাবার না খেয়ে উঠে বাচ্চা ঘরে চলে গেল। বাচ্চা ঘর থেকে বের হয়ে ঘুমাতে গেল, খাবার আর খেল না। আমিও রুমে গিয়ে শুয়ে ভাবছিলাম দিদি আগের থেকে অনেকটাই এগিয়েছে, এখন শুধু দিদিকে কোনোভাবে পটাতে পারলেই হয়। সকালে ঘুম থেকে উঠে দেখি দিদি ব্রেকফাস্টের জন্য স্যান্ডউইচ বানিয়েছে। দিদি টেবিলে খাবার সাজিয়ে গোসল করতে গেছে। আমি এই ফাঁকে দিদির স্যান্ডউইচের ভেতরে আমি কাজ করে ক্রিম মেখে রাখলাম। দিদি গোসল করে ব্রেকফাস্ট করতে এসে দেখে তার স্যান্ডউইচ ক্রিম ভর্তি। দিদি আমাকে ডেকে কইল, কি শুরু করছিস তুই? কাল রাতে খেতে পারি নাই, এখন আবার এইগুলা? আমি কইলাম, তুমি আমার সাথে কি শুরু করলে? দিদি, আমার রাতে ঘুম হয় না তোমার কথা ভেবে, আর তুমি তো আমাকে কে দিচ্ছই না। দিদি কইল,
কি দিচ্ছি না তোকে আমি কইলাম তুমি জানো আমি তোমাকে দেবার করার জন্য কিভাবে ছটাফট করতেছি, তারপরেও তুমি না দেখার ভান করে থাকো। দিদি চুপ করে আছে। আমি জানি তুমি আমাকে দিতে চাও, তারপরেও তোমার কিসের বাধা? দিদি কইল সব কিছু চাইলেই সম্ভব না। আমি কইলাম কেন সম্ভব নয়, তুমি আমাকে বলো কি সমস্যা? দিদি কইল আমার ভাই বোন লোকে জনলে কি বলবে? আমি কইলাম লোকে জনলে কি হবে, আমরা দুজনে দুজনকে ভালোবাসি, আর লোকে জানবে কিভাবে আমরা যদি না বলি? দিদি কইল তারপরেও যদি জেনে যায়? আমি কইলাম লোকে জানতে পারবে না কেন, আমরা যে এত কিছু করলাম লোকে জানতে পারছে? দিদি কইল আমি তোকে এখন দিতে পারবো না, আমাকে কয়েকদিন সময় দে প্লিজ। আমি কইলাম ঠিক আছে, আজ মঙ্গলবার, তোমাকে আগামী সোমবার পর্যন্ত সময় দিলাম। দিদি কইল আচ্ছা ঠিক আছে। আমি কইলাম তবে আমার একটা শর্ত আছে। দিদি কইল কি শর্ত? আমি কইলাম আগামী সোমবার আমাকে দিতে হবে, তোমার ইচ্ছে না থাকলেও আমি জোর করে নিব, চাইলে তুমি বাধা দিতে পারবা না। দিদি কইল তাহলে আমারও একটা শর্ত আছে। আমি কইলাম বলো কি শর্ত? দিদি কইল আগামী সোমবার পর্যন্ত তুই আমাকে কোনোভাবে ডিস্টার্ব করতে পারবি না, আর আমার খাবার নষ্ট করতে পারবি না। আমি কইলাম ওকে ডান। আমাদের মাঝে চুক্তির পরে দিদি ওর মতো করে ব্যস্ত হয়ে পড়ল। আমিও ভাবছিলাম এক সপ্তাহ তো দেখতে দেখতে কেটে যাবে, কিন্তু সময় কিছুতেই কাটছে না, আমার কোনো কিছুতেই মন বসছিল না। এতদিন তবু দিদি দিতে না পারলেও এমনি তো কিছু পেতাম, কিন্তু এখন তো তাও দিবে না। দিদির কথা আমি কোনোভাবেই মন থেকে ভোলাতে পারছি না। এই কয়েকদিন আমি দিদির থেকে দূরে দূরে থাকতে লাগলাম। দিদিকে দেখলেই ইচ্ছে হতো। ওদিকে দিদির কি অবস্থা তা আমি জানি না। আমি মনে মনে ভাবলাম দিদি কি ভুলে গেছে নাকি, ও আমার মতোই সোমবারের জন্য অপেক্ষা করছে। সেই কাঙ্ক্ষিত সোমবার এসে পড়ল। আমি রবিবার রাত থেকেই অপেক্ষায় ছিলাম। কাল দিদি আমাকে দিবে। আমি মনে মনে ঠিক করলাম কাল সকালেই দিদিকে একবার দিব। সকাল হল, আমি ভাবলাম কখন দিদি এসে আমাকে দেওয়ার কথা বলবে, কিন্তু না, দিদি দেখলাম স্বাভাবিকভাবে ব্রেকফাস্ট করে অফিসে চলে গেল। আমি ভাবতে লাগলাম তাহলে কি দিদির মনে নেই, নাকি দিদির ইচ্ছে নাই? শর্ত অনুযায়ী দিদিকে আমি জোরে করে নিতে পারব না, কিন্তু দিদিকে জোর করে দেওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। আমার খুবই খারাপ লাগল। আমি খেয়ে ভার্সিটিতে চলে গেলাম। ক্লাস শেষ হলেও বাড়ি আসলাম না, বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। সারাদিন যে মনটা খারাপ ছিল তা ওদের সাথে আড্ডা দিয়ে কিছুটা কমেছে। আমার বাড়ি যেতে ইচ্ছে করছিল না। রাত ৯টার দিকে দেখি দিদি টেক্সট করছে, কিরে আমার ভাইটা কি ভুলে গেছে আজ সোমবার? আমি বুঝলাম দিদি ভুলে নাই, কিন্তু রিপ্লাই দিলাম না, তবে বাড়ি আসার জন্য রেডি হলাম। একটু পরে দেখি দিদি আবার টেক্সট করছে, রাগ না করে জলদি চলে আয়, তোর জন্য সারপ্রাইজ আছে। আমি দ্রুত বাড়ির দিকে যেতে লাগলাম, আর সারা পথ ভাবতে লাগলাম দিদি আমার জন্য কি সারপ্রাইজ নিয়ে বসে আছে। বাড়ি গিয়ে দরজা খুলে ফ্রেশ হয়ে দিদির রুমে গিয়ে দেখলাম দরজা ভেতর থেকে আটকানো। আমি নক করলাম। একটু পরে দিদি দরজা খুলল। দরজা খুলে যা দেখলাম তাতে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। দেখলাম দিদি একটা নীল রঙের শাড়ি পরে আছে, হালকা লিপস্টিক, হালকা মেকআপ, চুলগুলো সুন্দর করে মাথার পিছনে বাঁধা, আর তাতে একটা ফুল গোজা রয়েছে। এসবের সাথে দিদির সুন্দর মুখ দিদিকে অপরূপ সুন্দর লাগছিল। আমি দিদিকে এর আগে কখনো এমন সাজে দেখি নাই। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে দিদি আমার কাছে এসে কইল, কি পছন্দ হয়নি? আমি দিদিকে কইলাম আমার ভীষণ পছন্দ হয়েছে, কখনো ভাবিনি তুমি আমার জন্য এটা করবা। যাক, আমার ভাইয়ের পছন্দ হয়েছে, তার মানে আমার কষ্ট সার্থক হয়েছে। একটু পর আমি দিদিকে কইলাম, দিদি তোমাকে একটা কথা জিজ্ঞাস করব, রাগ করবে না তো? দিদি আমাকে কইল, তুই যা খুশি জিজ্ঞাস করতে পাস, আমি কখনোই রাগ করব না, এজন্য যা বলতে চাস বলে ফেল। তখন আমি দিদিকে বলি, দিদি তোমার এত বড় কেন? দিদি কইল,
কেন তুই আমি ছাড়া অন্য কোনো মেয়ের বর দেখস না? আমি কইলাম দেখছি, কিন্তু তা তো বিবাহিত মেয়েদের, কিন্তু তুমি তো এখনো বিয়ে করনি। দিদি কইল, বিয়া না করলে বুঝি ওগুলো বর হয় না? আমি কইলাম না, মানে আমি বলতে চাচ্ছি যে বিয়ের পরে ওদের পরিবর্তন হয়, কিন্তু তুমি তো বিয়ে করো নাই, তাহলে তোমার পরিবর্তন হলো কিভাবে? দিদি বললা, শুধু বিয়ে করলেই হয় না, অন্যভাবেও হয়। আমি হয় কিন্তু বলে থেমে গেলাম। দিদি কইল, কিন্তু কি বল, তোকে কইলাম না আমার কাছে কোনো কথা বলতে লজ্জা করবি না, আমাদের মাঝে কোনো বাধা নেই, এখন আমরা স্বাধীন। আমি কইলাম, তুমি কি তাহলে অন্য কাউকে দিচ্ছ? দিদি কইল, হ্যাঁ, আমি যখন শহরে পড়তে আসি তখন নিয়মিত দিতাম, এরপর চাকরিতে ঢোকার পর তা কমিয়ে দেই, তারপর তুই যখন থেকে এখানে থাকতে শুরু করলি তখন থেকে আমি পুরোপুরি বন্ধ করে দেই। আমি কইলাম, কেন দিদি? দিদি কইল, এর অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হল তোর মনে যেন কোনো সন্দেহ না আসে আমাকে নিয়ে। এরপর আমার কাছে এসে বসল, তুই এখানেই ঘুমাবি নাকি তোর রুমে যাবি? আমি কইলাম, তোমার অসুবিধা না থাকলে এখানেই থাকব। দিদি কইল, আমার কোনো অসুবিধা নাই, তুই যা চাইবি তাই হবে। এরপর কইল, তাহলে বাচ্চা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি টেবিলে। আমি ফ্রেশ হয়ে আসলে আমরা খাবার খেয়ে নিলাম। খাবার খেতে খেতে আমি বারবার দিদির দিকে তাকিয়ে আজকের ঘটনার কথা ভাবতেছিলাম। দিদি কইল, কি দেখছিস এমন করে? আমি বলি, তোমাকে দেখছি, তুমি কত সুন্দর, আর এত সুন্দর একটা মেয়েকে আমি দেখলাম। একটু আগেই দিদি একটু মুচকি হাসল, কিন্তু মুখে কিছু কইল না। খাওয়া শেষে আমি দিদির রুমে গিয়ে শুয়ে পড়লাম। একটু পরে দিদি এসে আমার পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ চুপ থাকার পর দিদি কইল, আজ যা আমরা করলাম তা কি ঠিক করেছি? আমি দেখলাম দিদির মনে এখনো বিভিন্ন সংকোচ রয়েছে, এটা না কাটলে পরে সমস্যা হবে। আমি কইলাম, অবশ্যই আমরা ঠিক করেছি, আমরা একজন অন্যজনকে ভালোবাসি, আর ভালোবাসা অপরাধ নয়। দিদি কইল, হ্যাঁ, তুই ঠিক বলেছস, আমরা একে অপরকে ভালোবাসি, ভালোবেসে সব করা যায়, ভালোবাসার মধ্যে কোনো বাধা নাই। আমি দিদিরের কথা শুনে দিদিকে একটা হামি দিলাম। তুমি একদম ঠিক বলেছ, তুমি আমার লক্ষ্মী দিদি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার কথা শুনে দিদিও আমাকে হামি দিল। এরপর আমি দিদিকে কইলাম, দিদি, আমি যে তোমাকে দিয়েছি, এখন যদি কোনো সমস্যা হয়? দিদি কইল, কেমন সমস্যা হবে? হলে হবে, তুই বাবা হবি, আমি মা হব। আমি কইলাম, দিদি কি বলছো এসব, তুমি পাগল হয়ে গেলে নাকি? দিদি কইল, কেন, তুই চাস না আমার সন্তানের বাবা হতে? আমি কইলাম, হ্যাঁ চাই তো, কিন্তু। দিদি কইল, কিন্তু কি? আমি কইলাম, মানুষে কি বলবে দিদি? দিদি কইল, মানুষের কথায় কিছু যায় আসে না, তুই না বললি আমরা যা করছি ঠিক করেছি, আমরা একে অপরকে ভালোবাসি, আর ভালোবাসায় সব করা যায়, আর এখন মানুষ কি বলবে তাই বলছস? এর মানে তুই আমাকে কে ভালোবাসস না? আমি কইলাম, না দিদি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি যা বলবে তাই হবে, মানুষের কথায় আমাদের কিছুই হবে না। তখন দিদি হেসে কইল, আরে ভয় পাস না, আমি এত সময় মজা করছিলাম তোর সাথে, আমি ওষুধ খেয়ে নেব, কোনো সমস্যা হবে না। আমি কইলাম, সমস্যা হলেও আমার কোনো সমস্যা নেই, আমিও চাই তুমি আমার সন্তানের মা হও। দিদি শুনে আমার হাত ধরে কইল, ঠিক আছে, সময় হলেই দেখা যাবে। ভোরে উঠে দিদিকে অফিসে যেতে হবে, এজন্য তখন আর কাজ না করে দুজনেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙল দিদির ডাকে। দিদি আমাকে কইল, দ্রুত উঠে ফ্রেশ হয়ে আয়, ব্রেকফাস্ট করব। আমি দিদির হাত ধুয়ে বলি, আমার ব্রেকফাস্ট তো তুমি। দিদি একটা মিষ্টি হাসি দিয়ে কইল, এখন দুষ্টুমি করিস না, আমার অফিসে যেতে হবে। আমি কইলাম, প্লিজ দিদি, বেশি সময় লাগবে না, আসো না, আমার ভীষণ ইচ্ছে করে।
কিছুক্ষণ পর দিদি ওর বাচ্চা ঘরে চলে গেল। আমি উঠে দিদির রুম থেকে এসে অন্য বাচ্চা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি দিদি আমার জন্য টেবিলে বসে অপেক্ষা করছে। তারপর আমরা দুজনে ব্রেকফাস্ট করে নেই। দিদি প্রচণ্ড তাড়াহুড়ো করছিল। আমি জিজ্ঞেস করতে কইল, আমি কখনো অফিসে লেট করে যাই না, কিন্তু আজ তোর কারণে আমার বোধহয় দেরি হয়ে যাবে। আমি দিদিকে কইলাম, একদিন দেরি করলে কিছু হবে না, আর তোমার বস কিছু বললে বল আমার ভাই আমাকে দিয়েছিল, এই জন্য দেরি হয়ে গেছে। দিদি হেসে কইল, তুই অনেক দুষ্ট হয়ে গেছিস সেই কয়েকদিনের মধ্যে। এরপর দিদি রেডি হয়ে অফিসে চলে যায়, আর আমিও ক্লাস করার জন্য চলে যাই। দুপুরে ক্লাস শেষ হলে বাড়িতে চলে আসি। এসে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমি দিদির জন্য অপেক্ষা করতে লাগলাম। দিদিকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগছিল না। একটু পরেই আমার ফোন বেজে উঠল। দেখি দিদির ফোন। রিসিভ করতেই দিদি একটা শপিং মলের ঠিকানা দিয়ে কইল, ওখানে চলে আয়। আমি ওখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে দূরে দেখি দিদি এদিকে আসতেছিল। আমাকে দেখে দূর থেকেই একটা হাসি দিল। দিদির হাসিটা সত্যিই অনেক সুন্দর। দিদি আসার পর আমি দিদিকে জিজ্ঞেস করলাম, শপিং করবে? সকালে বলনি তো? দিদি কইল, দুপুরেই ভাবলাম আমার বয়ফ্রেন্ডকে একটা গিফট দেব, এজন্য তোকে। আর বলা হয় নাই। আমি অবাক হয়ে কইলাম, তোমার বয়ফ্রেন্ড আগে কখনো শুনিনি তো যে তোমার বয়ফ্রেন্ড আছে। দিদি কইল, নতুন হয়েছে, কয়েকদিন হলো মাত্র। আমি কইলাম, কোথায়? আমাকে দেখাও তো তোমার বয়ফ্রেন্ডকে। দিদি তার ফোন থেকে আমার ফটো বের করে কইল, দেখ, এই যে আমার বয়ফ্রেন্ড। আমি কইলাম, এটা তো আমি। দিদি কইল, হ্যাঁ, তুই তো আমার বয়ফ্রেন্ড। আমি আমি কইলাম, কিন্তু তুমি তো আমার দিদি। দিদি কইল, সেটা বাড়িতে, বাইরে আমি তোর গার্লফ্রেন্ড আর তুই আমার বয়ফ্রেন্ড। এরপর দিদি কইল নাকি, আমাকে তোর গার্লফ্রেন্ড বানাতে চাস না? তুমি তোমার মতো সুন্দরী একটা মেয়েকে গার্লফ্রেন্ড হিসাবে পাওয়া সকল ছেলের স্বপ্ন। তুমি আমার লক্ষ্মী গার্লফ্রেন্ড। তারপর আমরা শপিং মলের ভিতরে ঢুকি শপিং করার জন্য।